প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি yet another episode of Movie Buzz with RJ রাজুতে। আর আজকে যে ছবিটি নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম একটি সেরা চলচ্চিত্র, আব্দুল্লাহ আল মামুন পরিচালিত দুই জীবন। ৮০-র দশককে বলা হয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগ। সঠিক বলেছেন। সেই সময়ে বাংলাদেশে সব চমৎকার চমৎকার চলচ্চিত্র হয়েছে এবং যেটাকে এখনো সবাই এক বাক্যে স্বীকার করে, সেই সময়কার চলচ্চিত্র দুই জীবন। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বুলবুল আহমেদ, কবরী, আফজাল হোসেন এবং দিতি। এই চলচ্চিত্রের গানগুলি বাংলা চলচ্চিত্রের গানের ইতিহাসে এখনো কালজয়ী হয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। তবে শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে একটি স্পয়লার অ্যালার্ট। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এই মুহূর্তে আপনি ইউটিউব সহ অনেক অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। সো যারা এই মুভিটি এখনো দেখেননি তারা মুভিটি দেখে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এই সময় কম, শুরু করো। মোস্তফা মানে বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ এক ধনীর দুলাল, বিশাল বড় শিল্পপতির ছেলে। তার বাবা মারা গেছে কিন্তু তার মা রয়েছে। বুলবুল আহমেদ খুবই মাতৃভক্ত এক ছেলে, যে মায়ের কথা ছাড়া এক পাও চলে না। বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর সে বাবার ব্যবসা দেখাশোনা করছে এবং খুব ভালোভাবেই করছে। অপরদিকে তাহমিনা হচ্ছে প্রফেসর বাবার একমাত্র মেয়ে, সৎ বাবার একমাত্র মেয়ে, নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের। তাহমিনাও মোস্তফার সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। তবে মোস্তফা মনে মনে তাহমিনাকে পছন্দ করলেও কখনো মুখ ফুটে বলেনি। আর মোস্তফা যেহেতু বিশাল বড় ধনীর দুলাল, বলা তো মানে প্রশ্নই আসে না। তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায় জি। সো এভাবেই ছবির কাহিনী এগিয়ে যায়। একেবারে প্রথম দৃশ্যেই আমরা দেখি যে মোস্তফা অফিসে বসে কাজ করছে এবং সেখানে একজন নারী এসে মোটামুটি কারো বাধা না শুনেই সে ঢুকে যায় অফিসের রুমে। মূলত এই নারী হচ্ছে মুস্তফার একটা ফ্রেন্ড এবং সে মুস্তফাকে একটা প্রোগ্রামের পার্টির ইনভিটেশন দিতে আসে। সেই পার্টিতে গিয়ে মুস্তফা তাহমিনাকে দেখে এবং সে চিনতে পারে এবং এভাবেই ছবির গল্প এগিয়ে যায়। পরবর্তী সময়ে দেখা যায় যে মুস্তফা তার মার সঙ্গে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। তো সেখানে তার মা তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, মূলত যে মুস্তফা বিয়ে শাদী কবে করবে, আদৌ কাউকে পছন্দ করে কিনা। তো মুস্তফা যেহেতু সরাসরি কখনো তাহমিনাকে বলেনি কিংবা অন্য কোনো নারীকে বা মেয়েকে বলেনি, সো মুস্তফা খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। লজ্জা লাগে। ঠিক সেই সময়ে তার মা তাকে বলে যে সে তাকে নিয়ে একটি জায়গায় যাবে এবং মুস্তফা যথারীতি বাধ্য ছেলের মতো বলে যে তোমার কথার তো কখনোই আমি ব্যত্যয় ঘটাইনি। 10-এ 10 পাইছো। একটা পার্টিতে যাওয়ার কথা থাকে। উপহার কিনতে গিয়ে তাহমিনার সঙ্গে আবারও দেখা হয় মুস্তফার। সেই পার্টিতে গিয়ে মুস্তফা আবিষ্কার করে সেখানে তাহমিনাও আছে, অর্থাৎ কবরীও আছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। এবং এভাবে তাদের ঘন ঘন দেখা হতে থাকে বিভিন্ন জায়গায়, যদিও সেটা অপ্রত্যাশিতভাবে। আস্তে আস্তে তাদের সম্পর্কটা এগিয়ে যেতে থাকে এবং একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা, যে ভালো লাগা তাদের সেই স্টুডেন্ট লাইফে ছিল, সেটা অনুভব করতে শুরু করে। মুস্তফাকে তাহমিনা তাদের বাড়িতে নিয়ে আসে। সেখানে এসে পরিচয় হয় এই ছবির ভিলেন তাহমিনারই চাচাতো ভাই রায়হানের সঙ্গে। রায়হান তাহমিনাকে মনে মনে পছন্দ করতো, তবে রায়হানই হচ্ছে মূলত এই ছবির মেন ভিলেন। তো যাই হোক, সেখানে একটা বাজে পরিস্থিতি তৈরি করে রায়হান, কিছু কথা বলে, মুস্তফা একটু অপমানিত বোধ করে, সে চলে যায়। এভাবে ছবিটা এগুতে থাকে। ওকে না তাড়ালে চলতো না? তাড়ালাম কোথায়? উনি নিজেই তো চলে গেলেন। চলে যেতে বাধ্য হলেন। সঠিক বলেছেন। পরবর্তী সময়ে দেখা যায় কোনো একটা কাজে মুস্তফা একটু গ্রামের বাড়ির দিকে যায় এবং সেখানে গিয়ে যেটা হয় যে একটা মেয়ের বিয়ে ভেঙে যায় এবং গ্রামে সেই সময়কার যে কালচার ছিল যে কোনো মেয়ের বিয়ে যদি ভেঙে যায়, বিয়ের আসর থেকে যদি বর উঠে যায়, তাহলে সেই মেয়ের আর বিয়ে হয় না, এমন কিছু হয় না। এই সব কিছু দেখে সেই পরিস্থিতির শিকার হয়ে মুস্তফা সেই রাতেই ওই নারীকে বিয়ে করে। এই চরিত্রটি করেছে নিপা মোনালিসা। নিপাকে বিয়ে করে রায়হান ফিরে আসে শহরে এবং তার মা এরই মধ্যে একটা ইনসিডেন্টে স্ট্রোক করে, হাসপাতালে যায় এবং তার মাও মারা যায়। এবং তাহমিনার বাবা তাহমিনাকে বলেছিল যে এই ধনীর ছেলেরা আসলে
প্রতারক হয়, তারা প্রতারণা করতেই বেশি ভালোবাসে এবং তাহমিনা এটাই মেনে নেয় যে তার সঙ্গে বড় ধরনের প্রতারণা করেছে বুলবুল আহমেদ। मारो हमको जिंदा मत छोड़ो सालो हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এবং তাদের মধ্যে একটা সাপে নেউলে সম্পর্কের সৃষ্টি হয়। এরই মধ্যে তাহমিনার সেই চাচাতো ভাইয়ের সঙ্গে তাহমিনার বিয়ে হয়ে যায়। ছবির ঘটনা পরম্পরায় ছবিটা এগুতে থাকে এবং একটা সময় গিয়ে দেখা যায় যে বুলবুল আহমেদের স্ত্রী নিপা মোনালিসা সে মারা যায়। বুলবুল আহমেদের একটি সন্তান হয়, ছেলে। অন্যদিকে তাহমিনার যে হাজবেন্ড রায়হান, সে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু নিয়ে সে একসময় গা ঢাকা দেয়, অর্থাৎ দেশ ছেড়ে চলে যায়। একটা মেয়ে থাকে, সেই মেয়েকে বড় করতে থাকে তাহমিনা এবং এভাবেই এগুতে থাকে ছবির গল্প। ছবির সেকেন্ড হাফে দেখা যায় সেই বাচ্চা দুটো বড় হয়েছে এবং সেই বড় হয়ে ছেলেটা হয়েছে আফজাল হোসেন, যে বুলবুল আহমেদের ছেলে, এবং মেয়েটা হচ্ছে দিতি। আপনার মাথায় ছিট ফিট নেই তো? কি আমার মাথায় ছিট আছে? ভালো হবে না বলছি। দাঁড়ান। গায়ে পড়ে ঝগড়া তো আপনি বাঁধিয়েছেন। এই নির্জন অরণ্যে আপনাকে একা দেখে আমার কৌতূহল জাগতে পারে না? এটি ছিল আফজালের প্রথম ছবি। চমৎকার অভিনয় করেছেন আফজাল হোসেন এবং এই ছবির সেই বিখ্যাত গান আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। তাদের মধ্যে একটা চমৎকার ভাব হয়ে যায়, কারণ তারা একটা গ্রুপে কক্সবাজার যায়, ট্যুরে যেমনটা যায় আর কি, ছেলে মেয়েরা। তো সেখানে গিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক হয় এবং এই সম্পর্কটা ধীরে ধীরে এগুতে থাকে এবং একটা সময় গিয়ে যখন তারা জানতে পারে, অর্থাৎ আফজাল এবং দিতির বাবা মা জানতে পারে যে এটা হচ্ছে বুলবুল আহমেদের ছেলে, তখন কবরী এই সম্পর্কটাকে আর মেনে নিতে চায় না এবং বুলবুল আহমেদও চেষ্টা করে সম্পর্কটা যেন হয়, কিন্তু কোনোভাবেই হবে না। এবং ছবির প্রায় শেষের দিকে এসে আমরা দেখতে পাই কবরীর হাজবেন্ড, অর্থাৎ সেই যে রায়হান, সে ফিরে এসেছে বিদেশ থেকে এবং এরই মধ্যে অনেক সামাজিক টানাপোড়েন তৈরি হয়। তার কারণ হচ্ছে কবরীকে তার চরিত্র নিয়ে কথা বলে তাকে হেয় করার চেষ্টা করে তার হাজবেন্ড এবং এভাবে তাদের সম্পর্কে যে টানাপোড়েন এই সব কিছু সামনে আসে এবং যেদিন বিয়ে হবে সেই দিন সেই বিয়ে ভেঙে দেয় কবরীর হাজবেন্ড রায়হান। মা, ওই লোকটা যা বলছে সত্যি? সত্যি করে বলো মা, উনি কি আমার বাবা? তোর জন্মের আগে সে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে গিয়েছিল, তোর উপরে ওর কোন অধিকার নেই। পালিয়ে গিয়েছিলাম নয়, বলো পালিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। শেষ পর্যন্ত এই বিয়েটাকে টেকানোর জন্য সেখানে হাজির হয় বুলবুল আহমেদ এবং বুলবুল আহমেদ সবকিছু খোলাসা করে যে এই সবকিছুর পেছনে মূলত রায়হানই দায়ী এবং রায়হান যেই অপবাদ দিয়ে চলে গিয়েছিল এটি সম্পূর্ণ মিথ্যে ছিল কবরীর উপর। মূলত রায়হান সাহেব মানুষজনের টাকা পয়সা মেরে দিয়ে সে গা ঢাকা দিয়েছিল এবং তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এবং সবার মিল হয়ে যায়। মূলত একেবারে পিওর সামাজিক ছবি বলতে যা বোঝায়, দুই জীবন হচ্ছে সেই সামাজিক ছবি। চলুন এই ছবি সম্পর্কে আপনাদের আরো কিছু তথ্য জানিয়ে দেই। দুই জীবন 1988 সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ আল মামুন এবং এর চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। ছবি সংলাপ লিখেছিলেন জহিরুল হক। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ, কবরী, আফজাল হোসেন এবং দিতি। এছাড়া নিপা মোনালিসা, অমল বোস, আদিল, জহিরুল হক সহ অনেকেই অভিনয় করেছেন। দুই জীবন চলচ্চিত্রটি 13তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 6টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে। প্রথম শ্রেষ্ঠ চলচ্চিত্র, দ্বিতীয় শ্রেষ্ঠ পরিচালক, তৃতীয় শ্রেষ্ঠ গীতিকার। এই ছবির গান লিখেছেন মনিরুজ্জামান মনির। এছাড়াও কণ্ঠশিল্পী হিসেবে সাবিনা ইয়াসমিন পেয়েছেন শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার। চিত্রনাট্যে পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন এবং এই ছবির সম্পাদনায়ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। আলম খানের সুরে এই ছবিতে 5টি গান ব্যবহার করা হয়েছে এবং আপনারা জানলে অবাক হবেন এই 5টি গানই কালজয়ী হয়ে আছে। সাবিনা ইয়াসমিন, অ্যান্ড্রু কিশোর, সৈয়দ আব্দুল হাদি, অসাধারণ তাদের গায়কী এবং গানগুলো এখনো আপনি শুনলে স্মৃতিকাতর হয়ে পড়বেন। তুমি ছাড়া আমি একা, পৃথিবীটা মেঘে ঢাকা। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এই ছবিরই গান। এছাড়াও আরেকটি গান যেটি বুলবুল আহমেদ এবং
কবরী অভিনয় করেছেন আবার দুজনে দেখা হলো কথা হলো এই চমৎকার গানটি। মূলত তারা যখন আবার একসাথে দেখা হতে থাকে সেই সময়ে এই গানটিকে চিত্রায়ন করা হয়েছে। এরপর রয়েছে যে গানটি, সেটি হচ্ছে আমি একদিন তোমায় না দেখিলে, তোমার মুখের কথা না শুনিলে, পরাণ আমার রয় না পরাণে। এই গানটিতে অভিনয় করেছিলেন আফজাল এবং দিতি। এছাড়াও আরো চমৎকার দুটি গান রয়েছে, যার মধ্যে তুমি আজ কথা দিয়েছো এবং আব্বু আমার বন্ধু। এই 5টি গান এই ছবিতে ব্যবহার করা হয়েছে। 135 মিনিট দৈর্ঘ্যের এই ছবিটি 1988 সালে ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। আব্দুল্লাহ আল মামুন এই ছবি পরিচালনার মাধ্যমে আবারও নিজের মুনশিয়ানা দেখিয়েছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভি বাজ উইথ আরজে রাজু। হোপফুলি আপনার ঈদ অনেক আনন্দের কাটছে। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও ঈদ মোবারক। ফিরবো আগামী পর্বে।